যেই নেত্রীর নামে মামলা রয়েছে তাকে এখনো কেন আটক করছে না? তাহলে কি তাকে এই সমন্বয়কদের চাইতেও শক্তিশালী কোনো ব্যক্তি কিংবা সরকারের কোনো গুরুত্বপূর্ণ লোক এই আওয়ামী লীগের নেত্রী শাম্মী আক্তারকে কি সেভ করার চেষ্টা করছে কিনা, এটা আমাদের প্রশ্ন। কারণ তাকে যদি কেউ রক্ষা করে না করে পেছন থেকে, কিংবা কেউ যদি শেল্টার না দেয়, তাহলে যার নামে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে তাকে কেন আটক করবে না? সে তো আওয়ামী লীগের এমপি ছিলেন। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, এরকম গণমাধ্যমে শোনা গিয়েছে যে এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। বিষয়টা যদি আপনি একটু স্পষ্ট করতেন। আমরা দেখেছি যে এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে গণমাধ্যমের সামনে কিংবা তাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে খুবই জোরে সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়, আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে বক্তব্য দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখি যে এর আড়ালে তারাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। বিশেষ করে গত দুদিন আগে একটি ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। গত শুক্রবার দিন আপনার কিশোরগঞ্জে এনসিপির একটি পথসভা ছিল। তো সেই জায়গায় আপনারা দেখেছেন যে আমি এর আগেও এটা নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম গত 6 জুন, যে এনসিপির ইটনা উপজেলার কমিটিতে একজনকে পদে দেওয়া হয়েছে যিনি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন ইটনা উপজেলায়। শুধু উনি আওয়ামী লীগের যুবলীগের নেতা ছিলেন বিষয়টা এরকম নয়, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিশেষ করে মাদক ব্যবসা বলেন, ওই এলাকার ডিশ ব্যবসা বলেন, সব কিছু তাদের নিয়ন্ত্রণ ছিল। এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও ওই ব্যক্তির নেতৃত্বে সর্বপ্রথম ওই জুলাই গণঅভ্যুত্থানের পরে 15 আগস্ট, সে আগস্টে শোক দিবস পালন করেছিল সেই ইটনা উপজেলায়, তার নেতৃত্বে সেই ব্যক্তিকে পরবর্তীতে আমরা দেখেছি যে এনসিপিতে কমিটিতে পদ দেওয়া হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে গত দুদিন আগে যে কিশোরগঞ্জে যে এনসিপির পদযাত্রা ছিল সেখানে সেই আওয়ামী লীগের যুবলীগের পদধারী যিনি ছিলেন তাকে সেখানে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। অথচ আমরা গত কয়েকদিন আগেও দেখলাম যে এনসিপি শীর্ষ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই বড় বড় বক্তব্য দিচ্ছে, তাদের মুজিববাদকে তারা কবর রচনা করবে। কিন্তু আমাদের প্রশ্ন যে মুজিবের সৈনিককে সাথে নিয়ে কি মুজিববাদের কবর রচনা সম্ভব কিনা? আওয়ামী লীগ তাদের সাথে মুজিবদের সৈনিক নিয়ে ঘুরে আবার পক্ষান্তরে বক্তব্য বলে যে মুজিববাদের কবর। এটা এক ধরনের দ্বিচারিতা, এবং এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে মূলত এনসিপির নেতারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। জুলাই গণঅভ্যুত্থানের যে প্রকৃত যে চেতনা, সেই চেতনার সাথে বেইমানি করছে। এটা শুধু কিশোরগঞ্জ নয়, বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে দেখি যে তাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের বিভিন্ন নমুনা বেশি ওঠে। কিন্তু কিশোরগঞ্জের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে গণমাধ্যমে এসেছে, কারণ এই কিশোরগঞ্জের ঘটনায় এই আওয়ামী লীগ অর্থাৎ যুবলীগ তাদের 3 জনকে বহিষ্কার করেছে, যারা এনসিপির প্রোগ্রামে যাওয়ার কারণে যুবলীগ থেকে বহিষ্কৃত হয়েছে। অর্থাৎ তারা যে এখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এনসিপি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের নেত্রী শাম্মীর নির্দেশে পুলিশ সমন্বয়কদের আটক করলো, কিন্তু মামলা থাকার পরও শাম্মীকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? না অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার ফাঁদ পাতা হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি আসলে অনেকেই ঘুরে ফিরে বলার চেষ্টা করেছে। এটা আসলে প্রশাসনকে ধন্যবাদ জানাই, যারা এই ধরনের চাঁদাবাজি বা মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিল তাদেরকে প্রশাসন খুবই দ্রুততার সহিত আটক করেছে এবং তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে এখন রিমান্ডে নেওয়া হয়েছে। এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু প্রশাসনের আন্তরিকতা এবং সততা নিয়ে আমাদের একটি প্রশ্ন উঠেছে, যেই নেত্রীর নামে মামলা রয়েছে তাকে এখনো কেন আটক করছে না? তাহলে কি তাকে এই সমন্বয়কদের চাইতেও শক্তিশালী কোনো ব্যক্তি কিংবা সরকারের কোনো গুরুত্বপূর্ণ লোক এই আওয়ামী লীগের নেত্রী শাম্মী আক্তারকে কি সেভ করার চেষ্টা করছে কিনা, এটা আমাদের প্রশ্ন। কারণ তাকে যদি কেউ রক্ষা করে না করে পেছন থেকে, কিংবা কেউ যদি শেল্টার না দেয়, তাহলে যার নামে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে তাকে কেন আটক করবে না? সে তো আওয়ামী লীগের এমপি ছিলেন। সুতরাং তাকে আটক না করে ছাত্র নামদারি যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আটক করছে, এটা সাধুবাদ জানাই। কিন্তু সরকারকে আরও সাধুবাদ জানাতে পারতাম আমরা, কিংবা সরকারের প্রতি আমাদের সন্দেহ সংশয় থাকতো না যদি এই শাম্মী আক্তারকেও ইতিমধ্যে আটক করে সরকার দৃষ্টান্ত স্থাপন করতো। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা কোনো অদৃশ্য শক্তি এই শাম্মী আক্তারের পিছন থেকে শক্তিশালী ব্যাকআপ দিচ্ছে, যার কারণে সরকার তাদেরকে আটক করছে না। আরেকটি বিস্ময়কর ঘটনা হচ্ছে, আমরা গতকালকে দেখলাম যে এই সমন্বয়কদেরকে পুলিশ যেভাবে মুখ চেপে ধরেছে, এই পুলিশ তো সুযোগ পেলে তো জুলাই গণঅভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে একইভাবে মুখ চেপে ধরার চেষ্টা করবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান থাকবে কোন ধরনের মব সৃষ্টি না করে, যে ব্যক্তি দোষী কিংবা অপরাধী তাকে লিগ্যাল ওয়েতে তাকে আইনের মাধ্যমে প্রসিডিউর করতে হবে। কিন্তু
কোনোভাবেই যেন মব সৃষ্টি করে কারোর প্রতি যেন নির্যাতন কিংবা কারোর প্রতি যেন অন্যায় বা জুলুম না করা হয়। সম্প্রতি জামাতের সমাবেশ হয়ে গেল, জামাতের দাবি তাদের সমাবেশ সফল হয়েছে। আপনি কি মনে করেন এই সমাবেশের মাধ্যমে জামাত ভোটের রাজনীতিতে এগিয়ে গেল? জি, আসলে জামাত তাদের স্মরণকালের সর্ববৃহৎ একটি সমাবেশ করেছে, এটা খুবই ইতিবাচক তাদের দলের জন্য। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যদি শুধু সমাবেশকেই ভোটের রাজনীতি হিসাব করায় তাহলে মনে হয় এই হিসাবটা ভুল হতে পারে। রাজনীতিতে এই সমাবেশের বাইরেও অনেক কিছু সম্ভব। সেক্ষেত্রে আমার মনে হয় না যে তারা ভোটের মাঠে অনেক দূর এগিয়ে গেছে এই সমাবেশের মধ্য দিয়ে। হ্যাঁ, তাদের অভ্যন্তরীণ যদি সাংগঠনিক স্ট্রাকচার অনেক ভালো থাকে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যদি তারা দক্ষতার পরিচয় দিতে পারে কিংবা প্রার্থীরা যদি জনসম্পৃক্ত কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারে, তাহলে হয়তো ভোটের মাঠে ভালো কিছু করতে পারে। কিন্তু টাকা খরচ করে 10 কোটি 20 কোটি বা 5 কোটি টাকা খরচ করে ঢাকা একটা সমাবেশ করলাম, এতেই যে ভোটের মাঠে এগিয়ে গেলাম, বিষয়টা এরকম নাও হতে পারে। কারণ ভোটের হিসাবটা অনেক ডিফারেন্ট, মানুষের কাছে যেতে হয়, ভোটারদের দূরে দূরে যেতে হয়, তারপরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষার রূপে নিজেকে আবির্ভাব করতে পারলে হয়তো ভোটের মাঠে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু করা যাবে বা নির্বাচনের পরিবেশ আছে? জি, ধন্যবাদ। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই বাংলাদেশে চাই একটি বিতর্কহীন এবং জনগণ যেন ভোট দিতে পারে এমন একটি নির্বাচন হোক। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও আমরা এখন পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক না করে, আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর না করে একটি সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না। কারণ এক ইলেকশন কমিশন কিংবা নির্বাচন কমিশনের পক্ষেই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কারণ এখানে সরকারের সম্পৃক্ততা রয়েছে, রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা মনোভাব রয়েছে কিংবা যে বিভিন্ন ধরনের ফোর্সের যে সম্পৃক্ততা রয়েছে, সেই জায়গা থেকে যদি এখন পর্যন্ত ওই রকম পরিবেশ সৃষ্টি হয় নাই যে পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে হবে। কারণ এখন পর্যন্ত লোকাল প্রশাসন ফাংশন করতে পারছে না। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি বিগত সরকারের নিয়ে, যেমন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে প্রশাসন অতিমাত্রায় আওয়ামী লীগের প্রতি ঝুঁকে পড়া। এখনও যদিও নির্বাচন হয়নি, কিন্তু ইতিমধ্যে লোকাল গভর্নমেন্টের ম্যাক্সিমাম জায়গায় এসপি বলেন, ওসি বলেন, ডিসি বলেন, ইউনো বলেন কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, তাদের বড় একটা অংশ ইতিমধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। ফলে এই প্রশাসন দিয়ে কতটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা অনেক বড় প্রশ্ন। আবার আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের মতো একটি ঘটনা যেখানে ঘটলো, এনসিপির নেতৃবৃন্দকে সেখানে সেনাবাহিনী উদ্ধার করলো। তো একটি জেলায় যদি প্রশাসনিক ব্যবস্থা এরকম হয়, তাহলে বাংলাদেশে যখন নির্বাচন হবে 64 জেলায় এরকম পরিস্থিতি তৈরি হলে তাদের তো রিজার্ভ ফোর্স নাই। ফলে ওই যে লিগ্যাল যে ওয়েতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সেটা অনেকটা সম্ভব না। ফলে আমরা একটি নতুন বিষয় সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে আমরা চাই যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য অন্ততপক্ষে আগামী সংসদ নির্বাচনে নতুন একটি ফর্মুলা নির্বাচন হতে পারে। বিশেষ করে যে 8টি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগে একদিন করে নির্বাচন হবে এবং এই নির্বাচনের অন্য 7টি বিভাগের যত ধরনের লজিস্টিক বা আইন শৃঙ্খলার সাপোর্ট রয়েছে পুরোটা একই বিভাগে সাপোর্ট দেবে। যেহেতু একটি ভঙ্গুর একটি পরিস্থিতি রয়েছে, এতে করে প্রত্যেকটি বিভাগে যদি একদিন করে নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনটাকে তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে বলে মনে হয়। এই প্রস্তাবটা আমরা আশা করি সরকার ভেবে দেখতে পারে এবং জনগণ এটা ভেবে দেখতে পারে। যদি মনে হয় যে এটি কার্যকর, এবং আমাদের মনে হচ্ছে যে এই অন্ততপক্ষে এই ভঙ্গুর সিচুয়েশনে এটা একটি কার্যকর সিদ্ধান্ত হতে পারে বলে মনে হয়। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা